মেডিসিন, সোশ্যাল মেডিসিন আর হাইজিন। এই হাইজিন পর্যন্ত আমাদের পড়া হয়েছে। নেক্সট যেটা আমাদের সিলেবাসে আছে স্যানিটেশন। আমাদের পিএসএম এর একটা মেন খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা হচ্ছে স্যানিটেশন। আমাদের পিএসএম পড়াতে গিয়ে আমরা বারবারই কিন্তু ওই ঘুরে ফিরে হাইজিন এবং একটা প্রিভেন্টিভ মেজার, এই কথাটা কিন্তু ঘুরে ফিরে আমাদের আসতে হচ্ছে। ঠিক আছে, তো প্রিভেন্টিভ মেডিসিনে আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে প্রিভেন্টিভ মেজার, মানে আমাদের রোগ জীবাণু থেকে একটা প্রোটেকশন নিতে হবে বা বডিকে প্রোটেকশন তৈরি করাতে হবে বা তৈরি করতে হবে। তো এর একটা স্টেপ হচ্ছে স্যানিটেশন। স্যানিটেশন মানে হচ্ছে আমাদের যে ডিসপোজাল বা সুয়েজ বা ওয়েস্ট লিকুইড এবং সলিড, আমাদের দেহের যে ওয়েস্ট লিকুইড হচ্ছে আমাদের ইউরিন, ওয়েস্ট সলিড পার্টিকেল হচ্ছে আমাদের স্টুল। তো ইউরিন এবং স্টুল থেকেও কিন্তু আমাদের অজান্তে আমরা সুস্থ থাকি আর না অসুস্থই থাকি, আমাদের অজান্তে কিন্তু আমাদের ইনফেকশন ছড়াবার একটা মাধ্যম তৈরি হচ্ছে, মাধ্যম হিসেবে বলা যেতে পারে। এবং এখান থেকে কিন্তু সয়েল বর্ন ডিজিজ এবং ওয়াটার বর্ন ডিজিজ হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। মাটিবাহিত রোগ এবং জলবাহিত রোগ আমাদের হওয়ার সম্ভাবনাটা খুব বেশি হয়। সেই জন্য আমরা কিছু প্রিভেন্টিভ মেজার মেনটেন করি। নোটটা আছে, নোটটা নোট না, এটা স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে আমি আজকে লিখি। তো আমাদের যে ওয়েস্ট ডিসপোজাল যেটা, সেটা সঠিক ডিসপোজাল করা। ডিসপোজাল মানে হচ্ছে সেটা কিভাবে আমরা একদম আমাদের এই পৃথিবীর মাটি এবং জল থেকে পুরোপুরি মানে এনভায়রনমেন্টের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবং এমনভাবে মিশিয়ে দিচ্ছি যেটা থেকে কোনো ইনফেকশনের সম্ভাবনাটা থাকছে না। তো এইটা হচ্ছে প্রপার বা সেফ ডিসপোজাল বলা হয়। এই সেফ ডিসপোজাল বা প্রপার ডিসপোজালটাকে আমরা কিন্তু প্রপার স্যানিটাইজেশন বা স্যানিটেশন বলি। স্যানিটেশন হচ্ছে টার্মটার নাম, যে পদ্ধতিতে আমাদের করা হয়, যেটা আমাদের পদ্ধতি সেটা হচ্ছে স্যানিটেশন। স্যানিটাইজেশন হচ্ছে আমাদের যে পদ্ধতিতে করা হয়। তো ডিফারেন্স মোটামুটি একই। স্যানিটাইজেশন
আর স্যানিটেশনের মধ্যে ডিফারেন্স হচ্ছে পদ্ধতি। স্যানিটাইজেশনটা যে পদ্ধতির মাধ্যমে করা হয়, স্যানিটেশন মানে হচ্ছে প্রপার ডিসপোজাল। তাহলে একটু লিখিয়ে দেবো, ইংলিশে অসুবিধা নেই তো, বাংলায় বলে দিচ্ছি। ইংলিশটা এখানে বাংলায় পরীক্ষা তো আপনাদের বাংলা দিলে হয়ে যাবে, ওটা ইংলিশটা হলেও দিতে পারবে, ঠিক আছে? ছোট একদম খুব, এই যে প্রিভেন্স কথাটা যেমন ইংরেজিতে খুব ছোট করে বলে দেওয়া যায়, বাংলায় বলতে গেলে এই প্রতিরোধ ব্যবস্থা, প্রতিরোধের ইয়েগুলো সব বলতে হয়। সুতরাং প্রিভেনশন বা প্রিভেন্স কথাটা এখানে কিন্তু বারবার উল্লেখ হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু ডেফিনেশনটা লিখে নিই। স্যানিটেশনের ডেফিনেশনটা একটু লিখুন। Sanitation is the safe disposal. Sanitation is the safe disposal. Safe disposal. খুব নিরাপদ একটা প্রক্রিয়া, একটা ডিসপোজালের প্রক্রিয়া, নিষ্ক্রিয়করণের একটা খুব নিরাপদ প্রক্রিয়া। সেফ ডিসপোজাল অফ হিউম্যান ওয়েস্ট। সেফ ডিসপোজাল অফ হিউম্যান ওয়েস্ট। WAST। ওয়েস্ট বলতে আমাদের ওই ইউরিন, স্টুল, কাপ, স্পুটাম এগুলোকে বোঝায়। এবার আমরা মেনলি ইউরিন এবং স্টুল, এইটা কিন্তু প্রপার ডিসপোজালের ব্যবস্থা আমাদের বাড়ি তৈরির সঙ্গে সঙ্গেই করে নিতে হয়। একটা সেপটিক মেজার বা সেপটিক ট্যাঙ্ক আমরা ব্যবস্থা করি এবং সেখানে দুটো কি তিনটে চেম্বারের মাধ্যমে সেটা লিকুইফিকেশন করে সেটা একটা ড্রেন দিয়ে সোপপিটের সাথে অ্যাড করা হয় এবং সেটা সোপপিটে গিয়ে যখন পড়ে সেটা পুরোপুরি লিকুইড ম্যাটেরিয়াল হয়ে পড়ে এবং পুরোপুরিভাবে মাটিতে মিশে যায়। এবং এমনভাবে করি যে যেটা এয়ারের সাথে বা আমাদের গ্রাউন্ড ওয়াটারের সাথে যেন কোনো রকমভাবে কন্ট্যাক্ট না আসে, এমনভাবে করা হয়। যদি আমি বাড়ির মধ্যে ধরুন একটা কুয়ো করলাম, নলকূপ বা কুয়োর ব্যবস্থা করলাম, যেটা মাটির নিচের জলটা আমরা ইউজ করতে পারবো, সেটা মোটামুটি উল্টো দিকে করা হয়, কোনাকুনি উল্টো দিকে করা হয়, ঠিক আছে? এটা কিন্তু পাশাপাশি করা হয় না। এটা যদি আমার বাড়ির এরিয়া হয় তাহলে এখানে যদি আমি নলকূপ বসাই না, মানে বসাতে হবে, তাহলে এখানেও নয় এখানেও নয়, এর ঠিক উল্টো দিকে, মানে ডিসটেন্সটা যদি বেশি হয়, যদি এদিকে ডিসটেন্স বেশি হয় এদিকে করতে হবে, আর যদি কোনাকুনি ডিসটেন্সটাই বেশি হয় সেটা হলো, তাহলে এইখানে আমাকে সোপপিট উইথ সেপটিক ট্যাঙ্ক এই কোনাকুনি ব্যবস্থাটা করতে হবে, এই ডিসটেন্সটা মেনটেন করতে হবে, যাতে এইখানে যে ওয়েস্ট প্রোডাক্ট, ওয়েস্ট হিউম্যান ওয়েস্টটা যখন পুরোপুরিভাবে মাটিতে মিশছে এবং চলে যাচ্ছে, মিশে যাচ্ছে, সেটা যদি জীবাণু থাকবেই, জীবাণু সব জায়গাতেই আছে, জীবাণু মানে জল মানে মাটির তলায়, তো এই যে নলকূপটা আছে ও তো মাটির তলার জলটা উপরে তুলছে, উপরে তুলে আমরা ব্যবহার করছি, তাহলে এই জীবাণুগুলো যাতে মাটি দিয়ে এইখানে না চলে আসতে পারে, তার জন্যই পাশাপাশি মানে এইখানে বা এইখানে আমরা নলকূপ করতে পারবো না বা কুয়ো করতে পারবো না, তাহলে কিন্তু কন্টামিনেশনটা কাছাকাছি এবং তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য একটু দূরে, মানে একদম কোনাকুনি এইরকম ভাবে করা হয়। মাঝখানে এবার বাড়ি ধরুন, বাড়ির অনেক জায়গা, এতটা জায়গা মিলু, ঠিক আছে, তাতে অসুবিধা নেই, কিন্তু যাতে কন্টামিনেশন না হয় বা প্রিভেনশন অফ কন্টামিনেশন করতে গেলে আমাদের এইভাবে আমাদের বাড়ির এরিয়ার মধ্যে সেপটিক মেজার এবং যেখান দিয়ে আমরা জল তুলছি সেইটা ডিস্টেন্সটা করতে হয়। প্রপার এটা হচ্ছে সেফ, এই যে বললাম সেফ ডিসপোজাল মানে হচ্ছে এইটা সেফ ডিসপোজাল, এখান থেকে আমি এখানে চলে যাচ্ছি দিয়ে এখানে, কিন্তু এর সাথে কন্টামিনেশনটা হচ্ছে না, তার মানে সেফ। যদি ওইদিকে
কমপ্লিট করি তাহলে ওটা হয়ে যাবে আনসেফ, আনহাইজেনিক। তাহলে সেফ ডিসপোজাল অফ হিউম্যান ওয়েস্ট অ্যান্ড দি মেনটেনেন্স অফ হাইজেনিক কন্ডিশন অ্যান্ড দি মেনটেনেন্স অফ হাইজেনিক কন্ডিশন and the maintenance of hygienic condition. Maintenance of Hygienic condition, HYGIENIC, hygienic condition, condition, অবস্থা। Next প্যারা করে লিখুন, sanitation includes মানে এর মধ্যে ধরা হয়, INCLUDES, includes মানে এর মধ্যে, মানে স্যানিটেশনের মধ্যে কি কি ধরা হচ্ছে। স্যানিটেশন includes services like garbage collection, garbage, GARBAGE, garbage collection, BAGE, garbage collection, and waste water disposal, waste water disposal, waste water disposal, তার মানে এই যে দূষিত জল যেটা আমাদের ব্যবহার করা হচ্ছে না, যেটা পুরোপুরি ভাবে আমাদের ওয়েস্ট বা বলা যেতে পারে দূষিত নয়, দূষিত হয়ে গেলে তো কন্টামিনেটেড, যেটা আমরা বর্জ্য যে জল নিকাশি ব্যবস্থা সেইটা। আর গার্বেজ কালেকশন হচ্ছে আমাদের বাড়ির মধ্যে যত রকম ফেলে দেওয়া জিনিস, সেটা বিস্কুটের প্যাকেট হতে পারে, সেটা কলার খোসা হতে পারে, সবজির খোসা হতে পারে, পচে যাওয়া সবজি বা পচে যাওয়া খাবার, ঠিক আছে, যেটা আমরা ইউজ করবো না, এটা হচ্ছে ইনফেক্টেড, এটা খেলে পরে হয়ে গেল পেটে গন্ডগোল শুরু হয়ে যাবে, তাহলে সেগুলো সব গার্বেজ। যেটা বা ধরুন আগাছা উদ্ভিদ আপনি পরিষ্কার করেছেন, বাগান পরিষ্কার করেছেন, আগাছা উদ্ভিদ, পাতা, শুকনো পাতা, এগুলো সব গার্বেজের মধ্যে পড়ে। এবার অনেক রকম মানে টাইপ আছে, সেই টাইপের মধ্যে আছে মানে এইগুলোই অনেক রকম টাইপ আছে। একটা রান্নাঘরের জিনিস বেরোচ্ছে, একটা পায়খানা বাথরুমের জিনিস বেরোচ্ছে, একটা ড্রেন পরিষ্কার হয়ে একটা জিনিস বেরোচ্ছে, একটা বাগান বা জলজ জায়গা পরিষ্কার হয়ে একটা জিনিস বেরোচ্ছে, এগুলো সবই হচ্ছে গার্বেজ। এবার কিছু কিছু জায়গায় যেমন মিউনিসিপ্যালিটি এলাকায় সেই কন্টেনার নিয়ে ঘুরে বেড়ায়, বাঁশি বাজায় আর ওইগুলো সব ভরে দেয়। এবার প্রপার ডিসপোজালটা তারা করে, মিউনিসিপ্যালিটির দায়িত্বে। এইবার সেই জিনিসগুলো প্রপার ডিসপোজাল হচ্ছে, মানে এরকম করে ছুঁড়ে ফেলে দিচ্ছে না বাইরে, তাহলে কি হবে, আমার এনভায়রনমেন্টাল পলিউশন শুরু হয়ে যাবে। সেইখানে আবার ওইগুলো পচে তারপর জীবাণু আবার বাইরে থেকে ভেতরে ঢুকবে। সব সময় দেখবেন পোকামাকড় ওই বাইরে থেকে ঘরের মধ্যে ঢুকে, টেন্ডেন্সি এটাই, বাইরেই থাকে না। যা পোকামাকড় বাইরে থাকে সব দেখবেন, সে কেন্নই হোক, বিছেই হোক, কোনো ইঁদুর হোক, সে বাইরে থাকে না, কিন্তু বাইরে থেকে তারা আমাদের ঘরের ভেতর ঢোকে, দিয়ে ইনফেকশন তৈরি করে। সুতরাং সেই জিনিসগুলো তারা কন্টেনারে নিয়ে একদম বাইরে মানে যেখানে জনবসতি নেই, যেখানে একদম জনবসতির বাইরে এরিয়ায় সেগুলো ফেলে দিয়ে চলে আসে। তার মানে তারা আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারবে না, আমাদের ডিজিজ ট্রান্সমিশনের জায়গাটা পুরো ব্লক করে দিলাম। তারা ওইখানেই পড়বে, ওইখানেই মরবে, ওইখানেই বসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে সেফ ডিসপোজাল। আবার ধরে নিন আপনারা এটাও করতে পারেন যে অনেক দিন ধরে কিছু জমা জিনিস পড়ে আছে একটা
সেফ জায়গা, যেখানে কন্টামিনেশন ছড়াবে না বা ধুলো ধোঁয়া কোনো কারোর ক্ষতি হবে না, সেই জায়গা সব জড়ো করে পুড়িয়ে দিই, বার্নিং করে দিই পুরো একদম। তাহলে জীবাণু সমেত সেই জিনিসগুলো পুড়ে যাচ্ছে, তার আর কোনো অস্তিত্ব থাকছে না, মাটিতে দুদিন বাদে মিশে যাবে বা বৃষ্টি হলে জলে ধুয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে সেফ ডিসপোজাল, এইগুলো হচ্ছে স্যানিটারি মেজার। এই সব জিনিসগুলো হচ্ছে স্যানিটারি মেজার। আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ করা, জীবাণু সংক্রমণ যাতে দেহের মধ্যে না হয়, সেইটা আমাদের মেন উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে আমরা হেলদি কন্ডিশন বা আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ হওয়ার টেন্ডেন্সিটা অনেক কমে যাবে, এবং আমরা এনভায়রনমেন্টটাকেও আমরা পরিষ্কার রাখতে পারবো। এবার হেডিং করুন ইম্পর্টেন্স অফ স্যানিটেশন। ইম্পর্টেন্স অফ স্যানিটেশন। এর মধ্যে 1 নম্বর লিখুন, 1 নম্বর হেডিং করুন প্রিভেন্টস ডিজিজ। প্রিভেন্টস ডিজিজ, এখানে ড্যাশ দিয়ে লিখুন ইন ইট প্রিভেন্টস, it prevents the spread of disease, it prevents the spread of disease, it prevents the spread মানে ছড়ানো, S P R E A D, spread মানে ছড়ানো, S P R E A D, spread মানে ছড়ানো, spread of disease, D I S E A C, ঠিক আছে, D I S E A C, disease, sanitation, spread, S P R E A D, spread মানে ছড়ানো, disease by avoiding contact, by avoiding contact, by avoiding contact, by avoiding contact, avoiding, A V O I D I N G, avoiding contact, avoid মানে হচ্ছে দূরে থাকা। আমরা বলি না কাউকে অ্যাভয়েড করতে হবে, ওই লোকটা খারাপ, ওকে একটু অ্যাভয়েড করে চলতে হবে, ও আমাকে ঠকাচ্ছে, ওকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। এখানেও তাই, এখানে অ্যাভয়েড মানে হচ্ছে ডিজিজ ট্রান্সমিশনটাকে অ্যাভয়েড করতে হবে। কন্ট্যাক্ট, ডিজিজ ট্রান্সমিশন অনেকগুলো মাধ্যম দিয়ে হয়, পরে আমি বলছি। অ্যাভয়েড কন্ট্যাক্ট, তার মধ্যে একটা কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট মানে হচ্ছে এখানে কন্ট্যাক্ট বলতে কোনো দূষিত এরিয়ার সান্নিধ্যে আসাটা বলছে। আর একটা কন্ট্যাক্ট হয় যারা স্কিন ডিজিজে ভোগে, যেমন রিংওয়ার্মস, তারপরে রিংওয়ার্মস মানে হচ্ছে স্কিনের রোগ, স্কিন গোল হয়ে যায় না, চাকা দাঁত যেটা বলা হয়, ঠিক আছে, যাদের চুলকানি হয়, একজিমা হয়, যাদের রস কাটে, সেই সব ব্যক্তিদের টাচ না লাগায়, মানে যদি টাচ লাগে বা তার ব্যবহৃত যে জামা কাপড় পরছি, তার বিছানাটা ইউজ করছি, এটা হয়ে গেল ডাইরেক্ট কন্ট্যাক্ট, এটা একরকম। আর এখানে কন্ট্যাক্ট বলতে ডিজিজ ট্রান্সমিশনটা কন্ট্যাক্ট বোঝাচ্ছে। Spread of disease by avoiding contact with pathogens, avoiding contact with pathogens, P A T H O G E N S, P A T H O G E N S, pathogens, pathogens মানে বলুন রোগ সৃষ্টিকারী জীবাণু, মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইক্রো অর্গানিজম, প্যাথোজেন্স তো বলা যায়, মাইক্রো অর্গানিজম বলা যায়, আবার ডিজিজ প্রডিউসিং এজেন্টও বলা যায়। ঠিক আছে, তো এটা যেরকম যেভাবে আপনারা মানে এই জায়গাটা চেঞ্জ করে লিখতে পারেন। উইথ প্যাথোজেন্স ইন এক্সক্রিটা, ইন এক্সক্রিটা, EXCRETA, ইন এক্সক্রিটা, একটু নোট লেখাচ্ছি, EXCRETA,
এক্সক্রিটা মানে বর্জ্য পদার্থ, মানে আমাদের স্টুল ইউরিন এগুলোকে বোঝায়। এখান থেকে আমাদের জীবাণু সংক্রমণ হয় বলে এটাকে আমরা অ্যাভয়েড করব। এই কথাটা আমাদের এক্সক্রিটা কথাটা আমরা পড়ে এসেছি এক্সক্রিটারি সিস্টেম থেকে, এক্সক্রিটারি সিস্টেম থেকে আমরা এটা পড়ে এসেছি। 2 নম্বর লিখুন পয়েন্ট ইমপ্রুভস হেলথ। 2 নম্বর পয়েন্ট লিখুন ইমপ্রুভস হেলথ। স্বাস্থ্য উন্নতি করা, স্বাস্থ্যের উন্নতি করা, ইমপ্রুভস হেলথ। ড্যাশ দিয়ে লিখুন ইট ইমপ্রুভস হেলথ। It improves health in households. It improves health in households. House লিখুন HOUSE, households একসাথে লিখবেন HOLDS, households মানে আমার ঘর বাড়ি, মানে আমার বাড়ির ভিতরে সমস্ত পোর্শনটাই আমি হেলদি রাখলাম। অ্যান্ড কমিউনিটিস মানে বাড়ির বাইরে, মানে সোশ্যাল হেলথটাকে, কমিউনিটিস মানে হচ্ছে সোশ্যাল হেলথ। হাউস হোল্ডস অ্যান্ড কমিউনিটিস, এই পুরো হেলথ বলতে এখানে অবশ্যই আমাদের হেলথের ইমপ্রুভমেন্ট বোঝাচ্ছে, কিন্তু হেলথ বলতে আরেকটা জিনিস বোঝায় যেটা সোশ্যাল হেলথটাকে বলছে, মানে আমি বাদে আমার সারাউন্ডিংস যে পোর্শনটা আছে তার হেলদি কন্ডিশন। তার হেলদি কন্ডিশন মানে হচ্ছে পুরোটাই হাইজেনিক। আমার বাড়ি আমি বাদে আমার চারপাশটাও হাইজেনিক রাখাটা হচ্ছে সোশ্যাল হেলথ বা এনভায়রনমেন্টাল হেলথ বলছে, মানে তার স্বাস্থ্য। 3 নম্বর লিখুন প্রমোটস ডিগনিটি। প্রমোটস ডিগনিটি, DIG, প্রমোটস PROMOTES, promotes dignity, DIGNITY, মানে আমাদের ইমিউনিটি পাওয়ার, মেন্টাল এবং ফিজিক্যাল যে কন্ডিশন, এইটা প্রমোটস ডিগনিটি। ড্যাশ দিয়ে লিখুন ইট প্রমোটস হিউম্যান ডিগনিটি অ্যান্ড ওয়েলবিং। ইট প্রমোটস হিউম্যান ডিগনিটি অ্যান্ড ওয়েলবিং। It promotes human dignity and well-being. well-being, BEING, মানে ভালো থাকাটাকে বোঝাচ্ছে। ভালো মানে আমি এমনভাবে ভালো থাকবো যাতে আমার স্বাস্থ্যটা নিরোগ থাকে, এটাকে বলে ওয়েল-বিইং। হয়ে গেল। 4 নম্বর লিখুন লাস্ট পয়েন্ট ইম্পর্টেন্সের, ইমপ্রুভস এনভায়রনমেন্টাল কন্ডিশনস। ইমপ্রুভস এনভায়রনমেন্টাল কন্ডিশন। ইমপ্রুভস এনভায়রনমেন্টাল কন্ডিশন, স্বাস্থ্যের যে কন্ডিশন বা স্বাস্থ্যের যে এনভায়রনমেন্টের যে হেলথ, এনভায়রনমেন্ট বলতে আমরা এয়ার, ওয়াটার, সয়েল এগুলোকে বুঝি। তো এইগুলোর যে কন্ডিশন সেটাকে আমরা আরো ইমপ্রুভ করছি। এখানে ওই একই কথা লিখে দিন, এখানে না লিখলেও হবে, বা শুধু ইট ইমপ্রুভস এনভায়রনমেন্টাল কন্ডিশন বললে হবে, একই কথা, ইট ইমপ্রুভস এনভায়রনমেন্টাল কন্ডিশন লেখা দরকার। এটা হয়ে গেল ইম্পর্টেন্স। এবারে হেডিং করুন এক্সাম্পলস অফ স্যানিটেশন। এক্সাম্পলস অফ স্যানিটেশন, এক্সাম্পলস অফ স্যানিটেশন।
এক নম্বর লিখুন কম্পোস্টিং টয়লেটস। কম্পোস্টিং টয়লেটস মানে আমার ইউরিন এবং স্টুলটা মাটিতে কিভাবে মেশাচ্ছি। কম্পোস্টিং মানে হচ্ছে যেটা মাটিতে পুরোপুরিভাবে মিশে যাচ্ছে এবং যেখান থেকে জীবাণু সংক্রমণের উপরে এয়ারে বা আমাদের কাছাকাছি কোনো সংক্রমণের চান্স থাকছে না। এইটা হচ্ছে কম্পোস্ট মানে হচ্ছে সেটা পুরোপুরিভাবে মাটিতে মিশে গিয়ে আলাদা একটা পদার্থে পরিণত হওয়া, এটাকে বলে কম্পোস্টিং। টয়লেটস কমা দিয়ে লিখুন হুইচ ব্রেক ডাউন human waste, which break down human waste মানে বেসিক্যালি স্টুল, যেটা ফিকাল ম্যাটার। স্টুলকে আরেকটা স্টুলকে এটা জেনে রাখবেন, স্টুল কিন্তু আমাদের বলে না, মানে কোনো জায়গায় স্টুল হচ্ছে ইংলিশ টার্ম আর মেডিকেল টার্ম হচ্ছে ফিকাল ম্যাটার। ফিকাল ম্যাটার, ঠিক আছে? স্টুল কোথাও পাবেন না, স্টুল কোথাও লেখা থাকবে না, ফিকাল ম্যাটারটা লেখা থাকবে। ফিকাল ম্যাটারটাই হচ্ছে স্টুল, হিউম্যান স্টুল বা হিউম্যান এক্সক্রিটা, ঠিক আছে? স্টুল কোথাও উল্লেখ থাকবে না, স্টুল মানে মল, পায়খানা, মল। এটাকে আমরা ফিকাল মেডিকেলের ভাষায় বা পিএসএম এর ভাষায় আমরা এটাকে ফিকাল ম্যাটার বলি, ঠিক আছে? Human waste, look, which break down human waste into compost. দু নম্বর লিখুন access, access to running water, access to running water, ঠিক আছে? মানে প্রপার ওয়াটার সাপ্লাই, মানে একদম পিউরিফাইড প্রপার ওয়াটার সাপ্লাই এটাকে বলছে। তারপরে 3 নম্বর লিখুন access to private private and decent, decent মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মানে একদম ক্লিয়ার। decent sanitation facilities in schools, decent sanitation facilities in schools, facilities in school মানে স্কুলের ভেতর এবং বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এমনভাবে এনভায়রনমেন্টটা তৈরি করা যাতে কোনো দুটো ব্যাপার, একটা হচ্ছে একটা বাচ্চার মনে গেঁথে দেয়া যে এইভাবে আমাদের চলতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। দুই হচ্ছে, মানে আমি এরকম অনেক স্কুল দেখেছি লেখা থাকে, লিখে দেয় যে এই নোংরা আবর্জনা এখানে ফেলা যাবে না, জল যেখানে থাকে জল অপচয় করা যাবে না, এই জিনিস বাগান যেখানে থাকে এখানে ফুল তোলা যাবে না বা এখানে ফুল চুরি করা যাবে না। এই যে নোটিশটা দেওয়া, এই বাচ্চাদের যে নোটিশটা দেওয়া, যেটা একদম গ্রোয়িং এজ থেকে তারা যেটা শিখছে
সেটা যেন একদম ক্লিয়ার ডিসেন্ট হয়। এই স্যানিটেশন মেজার সম্বন্ধে এটা কিন্তু একদম গোড়া থেকে তৈরি হওয়া দরকার। সেই জন্য স্কুলে এই জিনিসটা কিন্তু ছোটবেলা থেকে একদম গোড়া থেকে এটা তৈরি করা, যে তাদের মনে তারা যেন কোনো দিন কোনো জায়গায় মানে কোনো ট্রেনে বাসে ধরুন এটা এই শিক্ষাটা যদি তাদেরকে দেয়া হয়, তাহলে তারা যেখানে সেখানে বিস্কুটের ঠোঙা, খাবারের ঠোঙা, প্যাকেট, কাগজ এগুলো যাতে যেখানে সেখানে না থাকে। একদম নেই, ডাস্টবিন পাচ্ছে না, নিজের পকেটে ঢুকিয়ে রাখে, যেখানে আমি দেখবো ডাস্টবিন সেখানে ফেলে এইটা শেখানো। তো এইটা সেই জন্য বলে ডিসেন্ট স্যানিটেশন ফ্যাসিলিটিস ইন স্কুল, মানে একদম প্রাইভেটলি ভাবে এটা করা, তো এটা শেখানো, এটা হচ্ছে এক্সাম্পল হয়ে গেল। আচ্ছা, এইবার পুয়ার স্যানিটেশনে আমাদের কি কি এফেক্ট পড়বে? পুয়ার স্যানিটেশন মেনলি আমাদের যাদের কম থাকে তারা হচ্ছে হয় বাচ্চাদের আর নয় খুব বয়স্কদের। এই দুটো এজ গ্রুপের কিন্তু ইমিউনিটি কম থাকে, তাই পুয়ার স্যানিটেশনে এফেক্ট এই দুটো এজ গ্রুপে পড়ে। তাই আমাদের চাইল্ডহুড মানে একদম ছোটবেলায় বয়সে যে ধরনের ইনফেকশনের চান্স থাকে, সেই ডিজিজটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো যদি স্যানিটেশন মেজার ঠিকঠাক করি। যদিও যতই আমরা ছোটবেলা থেকে ইনজেকশন দিয়ে ভ্যাকসিনেশন দিয়ে আমরা এগুলোকে আটকাবার চেষ্টা করি না কেন, কিন্তু বারবার বডিরও একটা অ্যান্টিবডি মানে নেওয়ার, অ্যান্টিবডি প্রোটেকশন নেওয়ারও তো একটা লিমিটেশন আছে। বারবার ইনফেকশন হলে তো সেও তো পারবে না, একটা সময় তো রোগ তৈরি হয়েই যাবে। সুতরাং এর প্রথম এফেক্টটা পড়ে চাইল্ডহুড এজটায়, যেগুলো আমাদের কমন কিছু রোগ আমাদের হয়ই, সেটা হচ্ছে টাইফয়েড হতে পারে, ডিসেন্ট্রি হতে পারে, তারপরে কলেরা হতে পারে, হাম, মিজিলস, চিকেন পক্স, এগুলো কিন্তু মানে খুব কমন রোগ আমাদের। তো এই জায়গাটা যাতে না হয়, প্রিভেন্ট করা যায়, সেটা চেষ্টা করতে হবে। সুতরাং প্রথম আমরা লিখবো, প্রথম পয়েন্ট মানে হেডিংটা লিখবো ইম্প্যাক্ট অফ পুয়ার স্যানিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ অফ পুয়ার স্যানিটেশন। এটা লিখতে পারেন। ইম্প্যাক্ট মানে ফলাফল, পুয়ার স্যানিটেশনের ফলে আমরা কি ফলাফল পাচ্ছি। ইম্প্যাক্ট অফ পুয়ার স্যানিটেশন। আপনি প্রথমে যে ভাষাটা বললেন সেটা শুনতো এফেক্ট ইন পুয়ার স্যানিটেশন, হ্যাঁ এফেক্টও লিখেছি। এক নম্বর হেডিং দিয়ে লিখুন চাইল্ডহুড ডিজিজেস। চাইল্ডহুড ডিজিজেস, চাইল্ডহুড HDD মানে শৈশবকালে বাচ্চাদের, চাইল্ডহুড ডিজিজেস। ড্যাশ দিয়ে লিখুন poor sanitation puts children, poor sanitation puts 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 children, poor sanitation puts children at risk, RISK, at risk of childhood diseases, mainly একটা কমন চাইল্ডহুড ডিজিজেস হচ্ছে ওয়ার্মস ইনফেস্টেশন, ওটা কমন একদম, ঠিক আছে। চাইল্ডহুড ডিজিজেস and malnutrition, ঠিক আছে।
তাহলে এটা বোঝা গেল। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে এটা এই রোগটা তো হচ্ছেই, প্লাস বারবার যদি রোগে ভোগে তাহলে কিন্তু তার শরীরে অ্যান্টিবডি পাওয়ার কমে যাবে, তার সে খাওয়া দাওয়ার ব্যাপারটাও আর কমে যাবে এবং ম্যালনিউট্রিশনে ভুগবে, অপুষ্টিতে ভুগতে পারে। ঠিক আছে? 2 নম্বর লিখুন ওপেন ডিফিকেশন। মাঠে, গ্রামাঞ্চলে আগে যেগুলো স্যানিটারি ব্যবস্থা ছিল না, সেখানে মাঠে পায়খানা করতো। এই ডিফিকেশন মানে হচ্ছে ওপেন ডিফিকেশন। ওপেন ডিফিকেশন, ডিফিকেশন মানে কি? মলত্যাগ করা। ডিফিকেশন মানে হচ্ছে মলত্যাগ করা। ওপেন ডিফিকেশন বা এটাকে ফিল্ড ডিফিকেশনও বলে, মাঠে পায়খানা করে চলে যাবে। কিন্তু সেটা কি হলো, সেই মাছি টাছি মানে মাটিতে তো সঙ্গে সঙ্গে মিশবেও না, সেটা যদি আবার জলে মেশে তাহলে জলও ইনফেক্টেড হয়ে গেল। তো এটা খুবই পুয়ার হাইজেনিক কন্ডিশন বা পুয়ার স্যানিটেশনের একটা এক্সাম্পল। ওপেন ডিফিকেশনে লিখুন ড্যাশ দিয়ে ইট causes POSES, it causes a risk to health, it causes a risk to health, It causes a risk, risk to health। এটা স্বাস্থ্যের বিপদ বাড়ায়, স্বাস্থ্যের এই প্রসেসটা স্বাস্থ্যের বিপদ বাড়ায়। এইবার যেটা আমাদের স্কুলের যে ব্যাপারটা হচ্ছে, স্কুলের আমাদের মেয়ে ছেলে উভয়ই থাকে। তো ছেলে মেয়ে মানে সন্তান মানে যে বাচ্চারা থাকে তাদের প্রত্যেকেই কিন্তু তাদের প্রপার নিউট্রিশন এবং তাদের হেলদি কন্ডিশনটা সবই ঠিকঠাক থাকতে হবে, ছেলে মেয়ে উভয়ই। কিন্তু তবুও মেয়েদের মানে মেয়ে যারা বাচ্চা, যারা বাচ্চা মেয়েরা যারা পড়ে তাদের কিন্তু আরো স্ট্রং হতে হবে। তারা পরবর্তীকালে কিন্তু একটা সোশ্যাল একটা হেলথ, যেটা তারা মা হতে যায়, বাচ্চা হয়, তাদের এই প্রেগনেন্সির সময়টা কিন্তু খুব মানে এনার্জি প্রয়োজন হয়। সেই জন্য রুট লেভেল থেকে তাদের যে নিউট্রিশন, তাদের যে শরীরের ক্ষমতা, এটা কিন্তু তাদের স্পেশাল ভাবে তাদের দেখা হচ্ছে। তাহলে সেই জায়গাটা একটা ল্যাক থেকে যাবে যদি পুয়ার স্যানিটেশন হয়। ঠিক আছে, এটা স্কুল লেভেল থেকেই হয়। তো 3 নম্বর লিখুন স্কুল অ্যাটেন্ডেন্স। স্কুল অ্যাটেন্ডেন্স ড্যাশ দিয়ে লিখুন ল্যাক অফ স্যানিটেশন can threaten মানে হচ্ছে বিপদ ডেকে আনা বা বিপদ হওয়া। threaten, 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 REANATEN, threaten the right to education, threaten the right to education মানে স্কুল, ওই যে বললাম স্কুল লেভেল থেকে এই শিক্ষাটা দরকার। সুতরাং ছেলে মেয়ে উভয়ই শিক্ষাটা পায়, তবে মেয়েরা কিন্তু আরো তাদের এই শিক্ষাটা খুব জরুরি। তারা এই শিক্ষাটাকে নিয়েই তারা তাদের নিজেদের বাড়ি প্রথমে, তারপর বিয়ের পরে শ্বশুর বাড়িতে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারা কিন্তু এই স্যানিটেশনের শিক্ষাটা নিয়েই তাদের জীবনে চলতে হবে এবং তারা তাদের এই ভিতটা কিন্তু তৈরি করতে হবে। সেই জন্য এটা বলছে যে ল্যাক অফ স্যানিটেশন ক্যান থ্রেটেন দি রাইট টু এডুকেশন, মানে তাদের শিক্ষার দিকটাকে কিন্তু খুব বিপদ এনে দেয়, তাদের
শিক্ষাটা ঠিকমতো হয় না। কমা দিয়ে লিখুন স্পেশালি ফর গার্লস, কমা দিয়ে লিখুন স্পেশালি ফর গার্লস। একটা ছেলের থেকে কিন্তু একটা মেয়ে এই স্যানিটেশনটার গুরুত্ব কিন্তু বেশি দেয় সব সময় দেখবেন। সুতরাং তারা এই জায়গাটা একটা ভিত তৈরি করতে হয়। সুতরাং স্কুলটা যেহেতু একটা রুট লেভেলের মধ্যে পড়ে, সেহেতু এই জায়গাটা তাদের ভালো করে জানাতে হয়, বোঝাতে হয়, শেখাতে হয়। তাহলে তারা কিন্তু পরবর্তী তাদের এনভায়রনমেন্ট বা তাদের জীবনটা এই শিক্ষাটা নিয়ে চলে। এই হয়ে গেল ইম্প্যাক্ট অফ বা এফেক্ট অফ পুয়ার স্যানিটেশন। এবার ইমপ্রুভ কি করে করব? ইমপ্রুভিং স্যানিটেশন, এটা আমাদের হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের কিছু গাইডলাইন্স দিয়েছে, তার মধ্যে সেগুলো বলবো। যে হেডিং করুন ইমপ্রুভিং স্যানিটেশন। ইমপ্রুভিং স্যানিটেশন, improving sanitation. দেখুন, it can have a significant beneficial impact. Significant beneficial impact. Significant beneficial impact on health. Beneficial impact একটা খুব গুরুত্বপূর্ণ ফলাফল, মানে হেলথের উপরে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। It can have a significant beneficial impact on health. তারপর লিখুন দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু লিখতে পারেন। দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন says that the World Health Organization says that sanitation can the World Health Organization says that sanitation can দিয়ে একটা ড্যাশ দিন, দিয়ে তলায় 1 নম্বর করে লিখুন। মানে এবার ক্যান কি হবে, কি করতে পারে। 1 নম্বর দিয়ে লিখুন রিডিউস, REDUCE, reduce the spread of spread spread of intestinal worms, reduce the spread of intestinal worms কমা দিয়ে লিখুন air, water and soil borne diseases. Air, water and soil borne diseases. And soil borne diseases. BOR borne টা BORNE হবে, এটা হচ্ছে বাহিত, আর এইটা বাদ দিলে হয়ে যাবে জন্ম, তাই তো? তাহলে হয়ে গেলে হয়ে যাচ্ছে বাহিত, মানে জলবাহিত রোগ, জল থেকে রোগ হচ্ছে, বায়ু থেকে রোগ হচ্ছে, এটাকে বর্ণ বলে। Airborne
নম্বর লিখুন প্রমোট স্কুল অ্যাটেন্ডেন্স। প্রমোট স্কুল অ্যাটেন্ডেন্স। রোগ কম হবে বাচ্চাদের। রোগ হলে কি হবে? আসবে না স্কুল, পাঠাবে না তার পরিবার। কিন্তু সুস্থ থাকলে তারা নিজেরাই স্কুলে আসার জন্য আগ্রহী হবে। প্রমোট স্কুল অ্যাটেন্ডেন্স। 3 নম্বর লিখুন রিডিউস দ্য স্প্রেড অফ antimicrobial resistance. Reduce the spread of antimicrobial resistance. Reduce the spread of antimicrobial resistance. এইবারে যে নোটটা দেওয়া হয়েছে সেটা একটু বুঝিয়ে দিই। এগুলো বোঝালাম। নোটে যেটা আছে একটু দেখে নেবেন। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ব্যবহার অনুপযুক্ত এবং আহারে অনুপযুক্ত এমন যে কোনো বস্তুকেই আমরা আবর্জনা বলতে পারি। ঠিক আছে, আবর্জনা বলতে পারি, মানে যেটা গার্বেজ যেটাকে আমরা বলি, বা সিওয়েজ। এইরূপ আবর্জনা শুষ্ক অথবা তরল হতে পারে, মানে জলীয় শুষ্ক, যেগুলো খোসা বা কাগজ, ঠোঙা, এগুলো শুষ্ক মানে ড্রাই এবং লিকুইড হতে পারে। স্বাস্থ্য ব্যবস্থা কথাটি অর্থ হচ্ছে ব্যক্তিগত অথবা সমষ্টিগত স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করাই মূল উদ্দেশ্য। যে নিয়ম পালন করে, এগুলো তো এটা আমি আগেও বলেছি হাইজিনের, যে নিয়ম পালন করলে আমরা আমাদের স্বাস্থ্য রক্ষা করতে পারি এবং যে উপায় অবলম্বনের মাধ্যমে জল, বায়ু, ঘরবাড়ি, রাস্তাঘাট এবং পারিপার্শ্বিক অবস্থা উন্নত করতে পারি, তাকেই আমরা স্বাস্থ্য ব্যবস্থা বা স্যানিটেশন বলা হচ্ছে। মানে প্রপার ডিসপোজাল। প্রপার ডিসপোজাল, এটা মূল কথা হচ্ছে প্রপার ডিসপোজাল। যদি ঘরের জিনিস, এইসব দূষিত পদার্থ ঘরে রয়ে যায়, তাহলে তো সেখান থেকে জার্ম তৈরি হবে, বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের রোগ তৈরি হবে। তো সেইটা যখন আমরা প্রপার সেইটা যখন আমরা প্রপার ডিসপোজাল করতে পারবো, নিজের জায়গাটা পরিষ্কার রাখতে পারবো, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে স্যানিটেশন। আবর্জনা তিনটে ভাবে দূরীকরণের ব্যবস্থা করতে হবে। ডিসপোজালটা 3 ভাবে করতে হবে। শুষ্ক আবর্জনা আমরা পুড়িয়ে দিতে পারি, বার্নিং করে দিতে পারি, বা এক জায়গায় জড়ো করে সেটাকে রেখে দিতে পারি, সেটা আস্তে আস্তে মাটিতে মিশে যাবে। তরল আবর্জনা ধুয়ে দিতে পারি, বের করে দিতে পারি। আর মল ইত্যাদি আবর্জনা দূরীকরণ, এইটা। এবার তিনটে কি বলেছে? শুষ্ক আবর্জনা, এটা বলেছে যাবতীয় শুষ্ক আবর্জনা একত্রে জড়ো করে দূরীকরণের নাম হচ্ছে স্ক্যাভেঞ্জিং। এবং যে পদ্ধতিতে এই শুষ্ক আবর্জনা দূরীকরণ করা হয় তাকে শুষ্ক আবর্জনা দূরীকরণ প্রথা বা স্ক্যাভেঞ্জিং সিস্টেম বলা হয়। এই শুষ্ক আবর্জনা দূরীকরণের নানা প্রকার পদ্ধতি আছে, যেমন জঞ্জাল বা আবর্জনাগুলো কোনো বিশেষ স্থানে বিশেষ স্থানে ভরাট করা, ঠিক আছে। ডাম্পিং যেটাকে বলে, মানে বড় করে গর্ত খুঁড়তে হবে। ডাম্পিং মানে হচ্ছে বড় করে গর্ত খুঁড়ে সেইখানে ফেলে দেবে। এটা তো উঠে চলে আসবে না, ওইখানেই পচবে এবং ওর মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া তৈরি হবে। এবং জল, রোদ, এটা যখনই পাবে ভেতরে একটা হিট তৈরি হয়, দিয়ে কম্পোস্টিং সার তৈরি হয়। ওই সার আবার গাছের গোড়ায় দেওয়া হয়, ঠিক আছে। এটাকে বলে ডাম্পিং অ্যান্ড ফিলিং। তারপর বলছে সাধারণত কম্পোস্ট, ফরমেশনও কম্পোস্ট হয়ে যাচ্ছে, ওখানে পুরো কম্পোস্টিং সার তৈরি হচ্ছে। এটা
সমুদ্র নিকটবর্তী হয় তবে আবর্জনা সমুদ্রে নিক্ষেপ করা বা ফেলা এবং কোনো নির্দিষ্ট জনপক্ষে পুড়িয়ে ফেলা, মানে পুড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে মানে শুকনো ড্রাই গার্বেজ যেটা। এবার যদি লিকুইড হয় এবং মলমূত্রাদি দূরীকরণ, এটা কি হবে, কাটা পায়খানা মানে ওই পিটের ব্যবস্থা করা, একদম মাটিতে মিশে যাবে। অন্যান্য পায়খানা মধ্যে তরল মলমূত্রে একত্রে জড়ো করে দূরীকরণে, মানে ওই ট্যাঙ্কি পরিষ্কার করে না, ওই ওখান থেকে সব পাম্পের মাধ্যমে সেটা আবার তুলে নিল ট্যাঙ্কিতে, সেইটা গিয়ে আবার দূরে ফেলে দিয়েছে, ঠিক আছে, সেটাও হবে। কনজারভেন্সি বলে, এই কোথায় অনেক কিছু লেখা আছে, এগুলো দেখে নেবে। মোটামুটি ওই একই, আমি যা বললাম এগুলো। এবার মশা মাছি এগুলো থেকে মানে আটকাতে হবে আমাদের, যাতে রোগ না ছড়িয়ে পড়ে, ঠিক আছে। একটু দেখে নেবেন, এটা পড়ে নেবেন, এটা দেখে নেবেন, ঠিক আছে। মোটামুটি এইগুলো, এই যে লেখা আছে, এই লেখাটা কিন্তু এইটাই লিখতে হবে তার কোনো মানে নেই। আমরা বুঝে নিলে জিনিসটা, এইবার বুঝে আপনার মতো করে লিখুন, ঠিক আছে। এবার যে পয়েন্টগুলো দিলাম, এই পয়েন্টগুলো ফলো করবেন, চালিয়ে দেবেন। একদম যে ধেরে মুখস্থ করতে হবে এরকম না। পিএসএম ধেরে মুখস্থ করার কোনো ব্যাপার নেই। কিছু কিছু জায়গা যেমন ধরুন জীবাণুর নাম মুখস্থ করতে হবে, কিছু করার নেই। রোগের নাম, জীবাণুর নাম, ইনকিউবেশন পিরিয়ড, হ্যাঁ, এগুলো মুখস্থ করতেই, এটা বানিয়ে লেখা যাবে। ইনকিউবেশন পিরিয়ড জানেন? ইনকিউবেশন পিরিয়ড ডিমটা কতদিনে ফুটছে সেটা ইনকিউবেশন। হ্যাঁ, ডিমটা কতদিনে ফুটছে, কি করতে লার্ভা ফর্মেশন হতে টাইম লাগে, ডিম থেকে লার্ভা ফর্মেশন হতে টাইম লাগে। ইনকিউবেশন পিরিয়ড, ইনকিউবেশন পিরিয়ডে বাংলা হচ্ছে রোগ রোগ বাংলা হচ্ছে রোগ প্রচ্ছন্নতা। ইনকিউবেশন পিরিয়ড এটা খুব ইম্পর্টেন্ট। জানেন, রোগ প্রচ্ছন্নতা মানে হচ্ছে, মানে খুব সোজা জিনিস, একবার মাথায় ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। জীবাণু শরীরে প্রবেশ এবং রোগ লক্ষণ প্রকাশের যে মধ্যবর্তী, এটা শুনে নিন, এই যে শুনে নিন, ইনকিউবেশন পিরিয়ডটা জীবাণু শরীরের মধ্যে প্রবেশ এবং রোগ লক্ষণ প্রকাশের আগে যে সময়টাকে, যে সময়, সেটাই হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। জীবাণু প্রবেশ এবং রোগ লক্ষণের মধ্যবর্তী, যে রোগ লক্ষণ প্রকাশের মধ্যবর্তী যে সময়কাল, সেটাকে বলে। তার মানে হচ্ছে জীবাণু আমাদের অনবরতই ঢোকে, মানে অ্যাসিম্পটোমেটিক অবস্থায়, অ্যাসিম্পটোমেটিক অবস্থায়, মানে জীবাণু প্রবেশ কখন করছে আমরা জানি না, কিন্তু একটা সময় দেখা গেল হয় পেট ব্যথা করছে, বা পাতলা পায়খানা শুরু হয়ে যাচ্ছে, বা জ্বর এসে যাচ্ছে, বা সর্দি কাশি শুরু হয়ে যাচ্ছে। এইবার এই যে বেরোলো, এই যে সিমটমটা বাইরে বেরোলো, আর জীবাণু যখন প্রবেশ করলো, এই যে মধ্যখানে যে সময়সীমাটাকে বলে রোগ প্রচ্ছন্ন, মানে আমার রোগ লক্ষণ নেই সেই অবস্থা, অ্যাসিম্পটোমেটিক, যেটা বলে অ্যাসিম্পটোমেটিক অবস্থাটা। এখানে আমি রোগ জীবাণু বয়ে বেড়াচ্ছি, কিন্তু আমার মধ্যে সিমটম নেই, আর কদিন বাদে এবার সিমটম তৈরি হবে। আর এই সময় কি করে, শরীরের মধ্যে জীবাণু মাল্টিপ্লিকেশন করে, বিভিন্ন অর্গানে বসবাস করে, মাল্টিপ্লিকেশন করে এবং ড্যামেজ করে। ড্যামেজ করার পরেই কিন্তু সিমটমটা তৈরি হবে, যেটা সিরিয়াস, মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমই হোক, নার্ভাস সিস্টেমই হোক, জিআই সিস্টেমই হোক। এইটা যতক্ষণ না পেনটা দেখা দিচ্ছে, মানে ক্ষয়কারী জিনিসটা তৈরি হচ্ছে, প্যাথোলজিক্যাল ডিজিজ, মানে তো ফিজিওলজিক্যাল কি প্যাথোলজিক্যাল হয়ে যাচ্ছে।
ডিজিজ মানে তো ফিজিওলজিক্যাল কন্ডিশন থেকে সরে যাচ্ছে, তখন তো ডিজিজ কন্ডিশন হচ্ছে, এবং সেটা হয়ে যাচ্ছে প্যাথোলজিক্যাল। প্যাথোলজি যেই শুরু হলো সিমটম সাইন তৈরি হতে শুরু করলো, মানে ভেতরের যে ডিরেঞ্জমেন্ট বা ক্ষয়কারী অবস্থা বা ধ্বংসকারী অবস্থা সেটা বাইরে প্রকাশ পাচ্ছে। পেটে ব্যথা করছে, শুয়ে পড়ছে, দুর্বল হয়ে যাচ্ছে, জ্বর এসে যাচ্ছে, এগুলো সিমটম আকারে প্রকাশ পায়। তো এই যে মাঝের সময়সীমাটা, এটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। এটা খুব ওরালের কমন কোশ্চেন, কিন্তু এইটার আইসোলেশনটা, ইনকিউবেশন পিরিয়ড, আইসোলেশন। আইসোলেশন তো জানেন, এটা আলাদা হয়ে যাবে। নিজেকে আইসোলেট করে রাখার যে ওই তো ইনকিউবেশন পিরিয়ড ডেফিনেশন কি? লিখে নিন, এটি একটি দেখুন Meanwhile, timing from the investigation of pathogen to outcome. বাংলায় লিখুন, এটাই তো it is the time period, it is the time period between, it is the time period between entry of microorganism into the body, entry of microorganism into the body and manifestation, manifestation, manifestation of the symptom, disease symptom, manifestation of the disease symptom is called incubation period. ভাইরাল ইনফেকশন গুলোর একটু কম হয়, এই টাইমটা কম হয়, 2-1 দিন হয় ভাইরাল গুলো, আর ওগুলো খুব তীর বেগে ও তাড়াতাড়ি কাজ করে। আর ব্যাকটেরিয়াটা একটু দেরি হয়, যেমন টাইফয়েডে 10 থেকে 14 দিন, ইয়েও তাই, মিজিলসও তাই, 10 থেকে 15 দিন 14 দিন এরকম হয়। 10 থেকে, যদি আমি বলি যে এই যেমন টাইফয়েডের 10 ইনকিউবেশন পিরিয়ড 10 থেকে 14 দিন, আমি লিখলাম 10 to 14 days, তার মানে হচ্ছে 1 নম্বর দিনে যদি টাইফয়েডের জীবাণু প্রবেশ করে তাহলে 10 থেকে 14 দিনের মাথায় সিমটম প্রডিউস করে, এটা হচ্ছে মানে। একটা আইসোলেশনটা মনে রাখবেন, আইসোলেশনটা পড়াবো, এটা কমিউনিকেবল ডিজিজটা পরেই আছে, কমিউনিকেবল ডিজিজ, সংক্রামক ব্যাধি, ঠিক আছে? মোটা বাচ্চা আর হবে না, কমিউনিকেবল ডিজিজটা পরের দিন ক্লাস করছি আপনার নামটা যদি ক্লাস করছি আগে দিন ছিলেন একটু নামটা সৈকত আমার সৈকত, ডক্টর সৈকত। দুদিন ক্লাস হয়ে গেল, আজকে নাকি আগে ওই প্রিভেন্টিভ মেডিসিনটা লিখে, ওটা কিছু লেখাই নেই, ওগুলো নোটে ছিল, আমি বুঝিয়ে দিয়েছি। প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ওই একই কথা, ঘুরিয়ে ফিরিয়ে ওগুলো, মানে আমাদের মেন টার্গেট হচ্ছে হেলদি থাকা, কিছু প্রসেস মেনটেন করা, যাতে 1 নম্বর হচ্ছে আমাদের ডিজিজ প্রিভেনশন, 2 নম্বর হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ারটা গ্রো করা। এই দুটো যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইমপ্রুভিং দি হেলথ। আইসোলেশন পিরিয়ডটা একটু বাংলায় বলে দিন। আইসোলেশনটা হচ্ছে পৃথকীকরণ, এর বাংলা হচ্ছে পৃথকীকরণ, মানে যখন কোনো ছোঁয়াচে রোগ বা কন্টাজিয়াস ডিজিজ বা কমিউনিকেবল ডিজিজ বা ইনফেকশাস ডিজিজ, অনেকগুলো ভাবে বলা যায়, তো এই রোগগুলো যেগুলো আমরা জানি, যত রকমের বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হয় ওগুলো সবই কিন্তু আমাদের কমিউনিকেবল ডিজিজের মধ্যে পড়ে।
ভ্যাকসিন দেওয়া হয়, তার কারণ হচ্ছে তাদের ইমিউনিটি পাওয়ার কম থাকে এবং এই সময় ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। তাই আমরা একটা অ্যান্টিজেন পুশ করিয়ে দিয়ে তার শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে দিই, যাতে 5-10 বছরের মধ্যে সে যাতে মরে না যায়। এইসব সমস্ত ডিজিজগুলো প্রিভেনশন করা যায়। তো এই যে ছোঁয়াচে রোগগুলো যখন হয়ে যায়, কোনোভাবে অ্যান্টিবডি ফেলিওর হয়ে গেল, আমরা এখন সুস্থ আছি, কিন্তু তার মানে এই নয় আমরা ইনফেক্টেড হচ্ছি না। আমরা সবসময় ইনফেক্টেড হচ্ছি, কিন্তু আমরা রোগে পড়ছি না। তার কারণ হচ্ছে আমাদের অ্যান্টিবডি খুব অ্যাক্টিভ করে রেখেছি, আমরা রাখতে হয়েছে। কিন্তু কখনো কখনো বারবার ওই আঘাত লাগলে একবার তো ভাঙবেই, ঠিক সেই রকম সেই পার্টিকুলার অ্যান্টিবডিটা যখন আমার শরীরে একটু উইক হয়ে যায় বা না থাকে বা কমজোরিও থাকে, মানে বেশি অ্যাক্টিভ কখনোই হতে পারছে না, ঠিক সেই সময় কিন্তু আমাদের ইনফেকশনটা হয়ে যায় এবং রোগটা হয়ে গেল, ঠিক আছে। তো মানে যখনই এর জন্য আমাদের ডিজিজ করতে হয়, ডিজিজ করা বা বিভিন্ন মাধ্যমের, সেটা নিউজ পেপার দিয়ে হোক, সেটা টিভির মাধ্যমে হোক, সেটা ম্যাগাজিনের মাধ্যমে হোক, মানে স্বাস্থ্য সচেতনতা একটা পার্ট থাকে। সেখানে বিভিন্ন রোগের সিমটমগুলো চেনানো হয়, মানুষকে জানানো হয়, নোটিফাই করা হয় যে এই রোগের এই সিমটম। সেটা মেডিকেল স্টুডেন্ট হতেই হবে তার কোনো মানে নেই, আমাদেরও প্রচার করতে হবে যে এই রোগের এই সিমটম যখনই হবে আমরা আলাদা করে দেব। তার মানে যখনই রোগটা হয়ে গেল, তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ড্রপলেট ইনফেকশন যেটাকে বলে, বা ইউরিন স্টুল, এগুলোর মাধ্যমে তার চারপাশটা কিন্তু ইনফেক্টেড হয়ে যায়। এবং সেই এরিয়ার মধ্যে যদি একজন সুস্থ মেম্বার, তার ফ্যামিলি মেম্বারই হোক, একজন সুস্থ মেম্বার যদি তার কাছাকাছি আছে, সেও কিন্তু ইনফেক্টেড হয়ে যাওয়ার 100% চান্স থাকে। সেই চান্সটাকে আমরা ব্লক করার জন্য আমরা রোগীটাকে কি করছি, একদম আলাদা ঘরে রেখে দিচ্ছি বা আলাদা জায়গায় শিফট করে দিচ্ছি, এবং পরিবারের অন্য সদস্যদের একদম ব্লক করে দিচ্ছি ওই জায়গায় যাওয়ার জন্য। এইটা কিন্তু হচ্ছে আইসোলেশন, মানে একদম পৃথক করা। এবং তার খাবার, তার সে যখন বাথরুম যায়, কমন বাথরুম ইউজ করতেই পারে, কিন্তু আমাদের স্যানিটারি মেজার বা প্রোটেক্টিভ মেজারটা অবশ্যই নিতে হবে। সে যখন বাথরুম যাবে তখন কেউ যাতে বাথরুম না যায় বা টয়লেটটা ইউজ না করে, যদি তার বেরিয়ে আসার পরে ভালোভাবে ফিনাইল এবং ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ওটাকে, বাথরুমটাকে পরিষ্কার করেই যেন অন্য কেউ যায়, যদি কমন টয়লেট হয়। আর যদি আলাদা থাকে একটা, তাহলে তার জন্য আলাদা বরাদ্দ করে দিতে হবে, সেখানে যেন অন্য মেম্বারটা না যায়। তো এই যে পুরোপুরিভাবে তার থেকে অন্য মেম্বার বা সমাজটাকে বিচ্ছিন্ন করে দেওয়াটাই হচ্ছে আইসোলেশন। এর মূল উদ্দেশ্য হচ্ছে টু প্রিভেন্ট কন্টামিনেশন।